তোমরা এই অঙ্কগুলো এভাবেই করছো, প্রতিটা ক্লাসে এভাবে করছো, সব জায়গায় এভাবে করছো। কিন্তু কিন্তু দেখো আমি এবার দেখো বাইপাস ট্রিক্স অঙ্কটা, বাইপাস কিভাবে তুমি করতে পারবে অঙ্কটা, আমার পুরো অঙ্কটা না করে একদম বাইপাসে ডাইরেক্ট অ্যানসার কি বলছো। দেখো এই অঙ্কটা তোমরা আগে বলে এই কোশ্চেনটার অ্যানসারটা কোনদিন তোমরা এভাবে ভেবেছিলে, বা এভাবে এর আগে যত এই টাইপের অঙ্ক যত করেছিলে কোনদিন করেছিলে, করনি, বা কেউ আগে করেছিল যে দাদা ঠিক আছে এতগুলো তো প্রসেস গেলে বাইপাস কোনটা, এগুলোর মধ্যে সহজ কোনটা সব থেকে, একটাও নয়। আমার অ্যানসারটা শোনো, একটাও নয়, আমি যেটা দেখাচ্ছি এরপরে সেটা হচ্ছে বাইপাস। দেখো তোমরা এই অঙ্ক। তো হ্যালো ইন্সপেক্টরস, কেমন আছো সবাই? আমি অঞ্জন, তোমাদের সবাইকে ওয়েলকাম অঞ্জন ম্যাথ বাইপাসে। তো তোমরা সবাই জানো আমি প্রতিটা টপিক থেকে পুলিশের জন্য কনস্টেবল লেভেল থেকে স্টার্ট করে এসআই লেভেল পর্যন্ত প্রতিটা টপিকের 3টে করে ক্লাস স্টার্ট করেছিলাম। আজ শতকরা থেকে তার 3 নম্বর ক্লাস। ভাই 1 নম্বর ক্লাস 2 নম্বর ক্লাসে বাইপাস ট্রিক্সের ধাগা খুলে দিয়েছি, এখানেও বাইপাস ট্রিক্স এমন লেভেলের দেখাবো যে তোমরা না দেখতেই পারবে না। তো চলো স্টার্ট করা যাক আজকের ক্লাস। দেখো কি বলেছে, বলেছে একটা দেশে 55% জনসংখ্যা নারী, পুরুষ জনসংখ্যার 80% সাক্ষর, মোট সাক্ষরতার হার যদি 58% হয় তাহলে কত শতাংশ নারী সাক্ষর। দেখো এটা ওয়েস্ট বেঙ্গল পুলিশের এসআই থেকে একটা আসার দারুণ কোশ্চেন। দেখো কি বলেছে, 55% জনসংখ্যা নারী, মানে যদি 100 জন টোটাল জনসংখ্যা হয় তার মধ্যে 55 জন নারী, হ্যাঁ কি না, মানে ফিমেল 55 জন, তাহলে মেল কজন হবে গো, মেল হবে 45 জন, হ্যাঁ কি না। এবার বলছে পুরুষ জনসংখ্যার 80% হচ্ছে স্বাক্ষর, এই যে পুরুষ জনসংখ্যা আছে তার যদি 80% স্বাক্ষর হয়, তার যদি 80% স্বাক্ষর হয় তাহলে কতজন স্বাক্ষর, 45 ইন্টু 80/100, 45 ইন্টু 80/100 কত হচ্ছে, 5 9 45, 5 20 100, 2 4 মানে 4 9 36 জন। তাহলে 36 জন যদি স্বাক্ষর হয় পুরুষ থেকে, আর বলছে মোট সাক্ষরতার হার 58%, মোট স্বাক্ষর যদি 58% হয় তাহলে যদি 58% হয় তাহলে 158% 58 যোগ হবে, মানে কজন, 58 জন। তাহলে 58 জন হচ্ছে তোমার মোট স্বাক্ষর, তার মধ্যে 36 জন পুরুষ স্বাক্ষর, তাহলে কতজন নারী স্বাক্ষর, মানে কতগুলো মেয়ে পড়াশোনা জানে। তাহলে এখানে যদি বিয়োগ করি 2 এ 3 আর কয় পরে 2 এ 22 জন, তাহলে 22 জন নারী স্বাক্ষর। এখানে বলে যে কত শতাংশ নারী স্বাক্ষর, এখানে কিন্তু এই কথাটা বলে নাই যে কত শতাংশ নারী মোট স্বাক্ষর, মোট মানে এখানে বলে দেয় নাই যে মোট জনসংখ্যার কতজন নারী স্বাক্ষর। মানে তুমি এখানে ভুলটা কি করবে, এখানে দুটো ভুল হয়। দেখো এখানে তুমি 22 তো বার করে নিলে, 22 এর পর বাই 100 ইন্টু 100 করে দেবে, কারণ কি তুমি ধরে নেবে যে মোট যে জনসংখ্যা তার কত পার্সেন্ট নারী স্বাক্ষর, দিয়ে উত্তর তোমার বেরোবে 22%, কিন্তু 22% তুমি অপশনে খুঁজে পাবে না, কারণ তুমি এখানে বলছে কত শতাংশ নারী স্বাক্ষর, নাকি এটা বলে যে মোট জনসংখ্যার কত শতাংশ নারী স্বাক্ষর। তাহলে তোমাকে এখানে কি করতে হবে, যে 22 জন নারী স্বাক্ষর, আর নারী আছে কতজন, মানে মেয়ে কতজন আছে 55 জন, তাহলে 55 জন যদি থাকে তার মধ্যে কতজন, এখানে যদি 100 দিয়ে গুণ করি তাহলে তোমার পার্সেন্টেজ বেরিয়ে যাবে। তাহলে 11 দিয়ে কাটলে 11 দুগুণে 22, 5 11 55, 5 20 100, 20 দুগুণে 40%, তাহলে তোমার হয়ে গেল 40% নারী স্বাক্ষর। দেখো সহজ লাগলো, এভাবে তো সবাই করবে। তাহলে তুমি বাইপাস কখন লাগাবে, দেখো আমি বাইপাস হলে অঙ্কটা কিভাবে করব। দেখো এখানে কি বলেছে 55% নারী স্বাক্ষর, খুব ভালো কথা। এবার যদি 55% নারী স্বাক্ষর হয়, 55% যদি নারী স্বাক্ষর হয়, 55% মানে কি গো, 5 ইন্টু 11, আর 5% মানে কি, 5% মানে 1/20, কারণ 5% মানে 5/100, 5/100 মানে কাটাকাটি হয় 1/20, তাহলে 1/20 ইন্টু 11 মানে 11/20, হ্যাঁ কি না। মানে তুমি বুঝতে পারলে যে মেল আর ফিমেলের যে রেশিওটা হবে না, সেটা রেশিওটা কি হবে, যদি টোটাল 20 জনের মধ্যে 11 জন হচ্ছে তোমার নারী, 11 জন হচ্ছে তোমার নারী, তাহলে ছেলে কজন, 9 জন, তাহলে মেয়ে হচ্ছে 11 জন, ছেলে হচ্ছে 9 জন, তাহলে এদের মেল আর ফিমেলের রেশিওটা কত বেরিয়ে গেল, 9/11, হ্যাঁ কি না। এবারে পুরুষ জনসংখ্যার 80% স্বাক্ষর, এই যে পুরুষ জনসংখ্যা তার 80% স্বাক্ষর, ঠিক আছে, আর আমি ফিমেলেরটা জানি না। আর কি বলেছে মোট সাক্ষরতার হার 58%, মোট সাক্ষরতার হার 58%, মোট সাক্ষরতার হার 58%, মানে মোট স্বাক্ষর 58%, আমি 58%টাকে মাঝে লিখলাম, ঠিক আছে। এবারে বলেছে তাহলে কত শতাংশ নারী স্বাক্ষর, তাহলে কত শতাংশ নারী স্বাক্ষর। দেখো তুমি যদি এটা থেকে এখান থেকে বিয়োগ দাও তাহলে হচ্ছে তোমার 80 থেকে যদি 58 বিয়োগ দাও তাহলে হচ্ছে তোমার 2, 5 আর 6 আর কয় 8, 22, হ্যাঁ কি না 22। তাহলে তুমি এখানে দেখতে পাচ্ছ এই 11টা 22 এর কগুণ, দুগুণ, হ্যাঁ কি না। তাহলে এদিকেও যে মেল ফিমেলের রেশিওটা হবে সেটাও এটা দুগুণ হবে, মানে এদিকে কত হবে 18। আর তুমি অ্যালিগেশন নিয়মে জানো এটা কি পদ্ধতি, মিক্সচার এন্ড অ্যালিগেশন, মিক্সচার এন্ড তুমি অ্যালিগেশন পদ্ধতি জানো, এই মাঝখানে যেটা গড়টা থাকে, যে গড়টা থাকে সেটা একটার থেকে ছোট হয় আর উপরের একটার থেকে বড় হয়, তাহলে 80 থেকে 58 ছোট, 80 থেকে 58 ছোট, তাহলে এখানে যেটা থাকবে সেটা 58 থেকে সেটার থেকে 58 বড় হবে, সেটার থেকে 58 বড় হবে। তাহলে এটা তুমি যদি সিম্পল, তাহলে মানে এটা বিয়োগ করতে হবে, এখান থেকে এটা বিয়োগ করেছি, তাহলে এখান থেকে ওটা বিয়োগ করতে হবে, তাহলে এটা কত হবে 58 থেকে যদি তুমি 18 বাদ দাও তাহলে তোমার আসবে 40। তুমি ডাইরেক্ট বলতে পারলে যে তুমি 40% হচ্ছে তোমার স্বাক্ষর, ঠিক আছে। তুমি যদি এভাবেও না করো, তুমি এখান থেকে মেল ফিমেলের রেশিওটা বার করে নিলে 9 আর 11, 9:11,
বার করলে 9:11 যখন তুমি বার করলে মেল ফিমেলের রেশিও, তুমি এখান থেকে কি করো, এখান থেকে তুমি 900 জন পুরুষ নিয়ে নাও, 1100 জন নিয়ে নাও, নারী নিয়ে নাও, এখান থেকে 1100 জন নিলে টোটাল হয়ে গেল 2000 জন, হ্যাঁ কি না? 2000 জনের মধ্যে এই 900 জনের মধ্যে যদি 80% স্বাক্ষর হয় তাহলে 72 জন স্বাক্ষর হবে। আর এর কত পার্সেন্ট তোমাকে বার করতে হবে? টোটাল 58% তোমার হচ্ছে 2000 এর 58% বার করো, সেখান থেকে নারীটা বার করো, তারপর নারী দিয়ে সেটাকে ভাগ করে পার্সেন্টেজ বার করো। এভাবে করা যায়, কিন্তু এটা অনেক লেন্দি প্রসেস, তাই আমি দেখালাম না, এই দুটো প্রসেস দেখালাম। কোনটা ভালো লাগলো অবশ্যই জানাবে। চলো নেক্সট কি বলেছে, দুটো স্টেশনের মধ্যে পৌঁছানোর সময় 20% হ্রাস করতে হয়, তবে একটি ট্রেনের গতিবেগ কত শতাংশ বৃদ্ধি করতে হবে? যদি সময় 20% হ্রাস করতে হয় তাহলে তোমরা জানো গতিবেগ ঠিক তার উল্টোটা হবে। শোনো আবার রিপিট করছি, সময় তোমাকে যদি কমাতে হয়, তোমাকে স্পিড, ধরো তুমি বাড়ি থেকে বাজার থেকে বাড়ি আসছো, তোমাকে যদি তাড়াতাড়ি বাড়ি আসতে হয় তাহলে তুমি স্পিড বাড়িয়ে নেবে, হ্যাঁ কি না? আর কিন্তু তোমার যদি বাড়ি আসার টেনশন না থাকে, তুমি আস্তে আস্তে আসবে, তাই না? তাহলে ঠিক তার উল্টোটা হবে, মানে ব্যস্তানুপাতিক। যদি 20% হ্রাস করতে হয়, মানে ধরো আগে স্পিড ছিল আগে যদি 100 মিনিটে পৌঁছাতো, এখন তাকে 80 মিনিটে পৌঁছাতে হবে, হ্যাঁ কি না? এখন তাকে 80 মিনিটে পৌঁছাতে হবে। এবার বলছে ট্রেনের গতিবেগ কত শতাংশ বৃদ্ধি করতে হবে? গতিবেগ কত শতাংশ বৃদ্ধি করে, তাহলে এই দুটো যদি আমি রেশিও নেই, এই দুটো রেশিও কত হচ্ছে 80 আর এর, দেখো শূন্যর সঙ্গে শূন্য গেল, দেখো শূন্যর সাথে শূন্য গেল, আর এর 2 দিয়ে কাটে 5 দুগুণে 10 আর 4 দুগুণে 8, 5:4, হ্যাঁ কি না? তাহলে এটা ঠিক তার গতিবেগ ঠিক উল্টো করতে হবে, মানে 5 থেকে 4, তাহলে এদের গতিবেগ, এটা যদি টাইমের রেশিও হয় তাহলে গতিবেগের রেশিও স্পিডের রেশিও কি হবে? ঠিক তার উল্টোটা হবে, 4:5। তাহলে গতিবেগ কত বাড়াতে হলো? গতিবেগ 4 থেকে 5 করতে হলো, 4 থেকে 5 করতে হলে কত বাড়াতে হবে? 1 বাড়াতে হবে। 1 কততে বাড়াতে হবে? 4 এ বাড়াতে হবে। তাহলে 1 যদি 4 এ বাড়াতে হয় 100 কত বাড়াতে হবে? তাহলে 4 25 সঙ্গে 100, মানে কত হচ্ছে তোমার 25%। মনে থাকবে? চলো নেক্সট দেখো, এটাকে আরো একভাবে করতে পারতে, কিভাবে করতে পারতে? দেখো 20% হ্রাস লিখেছে, 20% মানে কত? 20% মানে হচ্ছে 1/5, 1/5 মানে 5 থেকে 6 হয়েছে, 5 থেকে বেড়ে 6, হ্রাস করতে বলেছে তো, 5 থেকে কমে 4 হয়েছে, তাহলে এবার তোমাকে 4 থেকে 5 করতে হবে। যদি 4 থেকে 5 করতে হয় তাহলে 1 বাড়াতে হবে, 1 কততে বাড়াতে হবে? 4 এ বাড়াতে হবে, তাহলে 1/4 × 100 মানে হচ্ছে তোমার 25%। বুঝতে পেরেছো? নেক্সট কি বলেছে, একটা বিদ্যালয়ের ছাত্র সংখ্যা এবং ছাত্রীর সংখ্যা অনুপাত 3:2, মানে বয় আর গার্লের অনুপাত কত? 3:2, ঠিক আছে? এবার বলছে যদি ছাত্রের 20% এবং ছাত্রের 30% বৃত্তিধারী হয়, বৃত্তি মানে স্কলারশিপ পায়, ঠিক আছে, তবে শতকরা কত ভাগ শিক্ষার্থী বৃত্তি পায় না? দেখো তোমাকে এখানে কোশ্চেনে বলেছে বৃত্তি পায় না, তাহলে যখন বলে দিচ্ছে তোমাকে এখানে সেটা বার করতে হবে, যারা বৃত্তি পায় না, তাহলে তুমি এখানে এরকম করে মোটেই হিসাব করবে না যে তুমি ধরো 300 জন ধরে নিলে ছাত্র আর 200 জন ধরে নিলে ছাত্রী, তার 20% যদি পায় তাহলে তুমি এখান থেকে বলে দেবে যে 60 জন পায়, ছাত্রী 30% পায়, মানে এখান থেকেও 60 জন পায়। করো না, এভাবে করো না। দেখো শোনো আমার কথাটা, এখানে তোমাকে কি বলেছে, এখানে বলেছে তোমাকে, এখানে তোমাকে রেশিওটা বলে দিয়েছে, খুব ভালো কথা। যদি রেশিওটা তোমাকে বলে দেয়, 20% ছাত্র কি বলেছে বৃত্তিধারী, এবার 20% যদি বৃত্তিধারী হয় তাহলে পায় না কজন? 80%। তাহলে 80% যদি পায় না, তাহলে ছাত্রের মধ্যে মোট কজন পায় না? 80%, 380% কত? 3×8 = 24, মানে 240 জন পায় না। আর ছাত্রীদের মধ্যে 30% যদি বৃত্তিধারী হয় তাহলে 70% পায় না। তাহলে 70% যদি না পায়, এখান থেকে 140 জন পায় না। 270% কি? 200 × 70/100, শূন্য সঙ্গে শূন্য দুটো কেটে যাবে, আর 2 7 দুগুণে 40, মানে 7 দুগুণে 14, মানে 140 জন। তাহলে টোটাল পাচ্ছে না কজন? টোটাল পাচ্ছে না হচ্ছে তোমার 380 জন। টোটাল পাচ্ছে না তোমার 380 জন, টোটাল 380 জন পাচ্ছে না। তাহলে শতকরা কত ভাগ শিক্ষার্থীর বৃত্তি পায় না? তাহলে 380 জন পাচ্ছে না, টোটাল ছেলে মেয়ে আছে কত? 300 200 500 জন। তাহলে 380-র মধ্যে যদি 500 জন পায় না, তাহলে 100-তে কতজন পায় না? ঠিক আছে, এটা যদি কাটাকাটি করো, শূন্য সঙ্গে শূন্য কেটে গেল, 5 দিয়ে যদি কাটো, এটা 5 7 35, 35টা গেল তোমার, আর 35টা গেল তোমার 30, 5 6 30, তাহলে তুমি বললে 76%। কিন্তু দেখো তুমি বললে বাহ, এটা তো খুব ইজি প্রসেস, মোটেও ইজি না। এবারে আমার প্রসেসটা দেখো, ভালো করে শোনো মন দিয়ে। তুমি এখানে ছেলে আর মেয়ের অনুপাতটা পেয়ে গেলে বাইপাস ট্রিক্সটা দেখো, তুমি একদম শিওর। দেখো তুমি এখানে ছেলে আর মেয়ের অনুপাতটা পেয়ে গেলে 3:2, তোমাকে বলে দিয়েছে। এবারে বলেছে যদি ছাত্র 70% কি বলেছে 20% পায়, মানে হচ্ছে 80% পায় না। ছাত্র কত পার্সেন্ট পায় না? 80% পায় না, হ্যাঁ কি না? এবার হচ্ছে গার্লস এর কজন পায় না? 70% পায় না, ঠিক আছে? এবারে আমি বলছি যে তোমার যদি দুজনাই 70% করে না পেতো, বা তুমি ধরো এইভাবে বলতে পারো যে আমি ধরে নিচ্ছি যে গড় ধরে নিচ্ছি যে 70% পায় না, ছেলে মেয়ে মিলিয়ে আমি গড় ধরে নিচ্ছি 70% পায় না, ধরে নিচ্ছ। কিন্তু বয়েজ তো 80% পায় না,
বয়েজ 80% পায় না, তখন তোমাকে এখানে পার্সেন্টেজ অ্যান্সার চেয়েছে, যখন পার্সেন্টেজ অ্যান্সার চেয়েছে তখন তোমার ডাইরেক্ট ভ্যালু নেওয়ার কোনো দরকার হয় না। দেখো তুমি বুঝতে পেরেছো যে গড় 70% পায় না, আমি ধরে নিচ্ছি ভালো করে শোনো, আমি ধরে নিচ্ছি যে 70% পায় না। এবারে ছেলে কজন পায় না? 80% পায় না। মেয়ে 70% পায় না, তো এটা ঠিক আছে, কিন্তু ছেলেরা যে 80% পায় না মানে 10% কম, মানে আরো তোমাকে 10% অ্যাড করতে হতো। তাহলে এই যে 10%টা 70% আর 10% অ্যাড করো, এই 10% যদি 3জন ছেলের জন্য হয় তাহলে টোটাল 30%, তাহলে টোটাল 30% আরো পায় না। এই টোটাল 30% যদি আমি দুজনের মধ্যে ভাগ করে দিই, টোটাল কজন আছে? 5জন, 3জন 2 5জন, তাহলে আরো 6% পায় না। তাহলে 70% প্লাস 6%, তাহলে টোটাল কত পার্সেন্ট জন পাচ্ছে না? 76% জন পাচ্ছে না। বুঝতে পেরেছো? ছেলে আর মেয়ে 70% করে পাচ্ছিল না, আমি ধরে নিচ্ছি, কিন্তু ছেলেরা 10% এক্সট্রা আরো পাচ্ছিল না। এই যে 10% এক্সট্রাটা আরো পাচ্ছিল না, এটা 3জন ছেলের পাচ্ছিল না, তাহলে মোট কত? আমরা যখন গড় বার করি, যদি আমি বলে দিই 3জন ছেলের গড় 10, তাহলে টোটাল বয়স কত তাদের? টোটাল বয়স 3 × 10 = 30, হ্যাঁ কি না? তোমরা বলো এই কোশ্চেনটার অ্যান্সারটা কোনোদিন তোমরা এভাবে ভেবেছিলে, বা এভাবে এর আগে যত এই টাইপের অঙ্ক যত করেছিলে কোনোদিন করেছিলে? করনি, বা কেউ আগে করিয়েছিল? করায়নি। ঠিক আছে, চলো নেক্সট। কি বলেছে? বলছে একটি ব্যক্তি তার দ্রব্য 5% লাভে বিক্রি করলেন, এখন তিনি 5% ক্ষতিতে বিক্রি করলে যে অর্থ পেতেন তার থেকে 15 টাকা বেশি পেলেন। মানে 5% লাভে যদি বিক্রি করে, মানে ধরো 100 টাকার জিনিসটা 105 টাকায় বিক্রি করবে, হ্যাঁ কি না? এবার বলছে এতে তিনি 5% ক্ষতিতে বিক্রি করলেন। যদি 5% ক্ষতিতে বিক্রি করে তাহলে কত টাকায় বিক্রি করবে? 95 টাকায় বিক্রি করবে, সিম্পল কথা। তাহলে এদের মধ্যে ডিফারেন্সটা কত? এদের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে তোমার 10 টাকা, ঠিক আছে, বা 10%। এবারে বলেছে সে যা অর্থ পেতেন তার থেকে 15 টাকা বেশি পেলেন, কিন্তু অ্যাকচুয়ালি 10 টাকা বেশি পাওয়ার কথা, কিন্তু বলছে 15 টাকা। তার মানে কি এই 10 টাকাটা 15 টাকা সমান, এই 10 টাকাটা 15 টাকা সমান। তাহলে তোমাকে বলে যে দ্রব্যটার ক্রয় মূল্য তুমি 100 ধরেছিলে, তাহলে 10 টাকা যদি 15 টাকা সমান হয়, 1 টাকা কত টাকা সমান? 15/10, 15/10, আর 100 টাকা ইন্টু 100, তাহলে 10 10 100, মানে 150 টাকা হচ্ছে তোমার ক্রয় মূল্য, 150 টাকা তোমার ক্রয় মূল্য, ঠিক আছে। কিন্তু আবার কথা একটা বলছি, কিন্তু তুমি এইটাও এই পুরোটা এই লেখার কোনো দরকার ছিল না। কারণ কি? কারণ তোমাকে যখন বলেছে একবার 5% লাভে বিক্রি করছে, একবার 5% ক্ষতিতে বিক্রি করছে, মানে একবার 100 থেকে 105 হচ্ছে, একবার 100 থেকে 95 হচ্ছে, সিম্পল। তাহলে এদের মধ্যে ডিফারেন্সটা কত? একবার 5% বাড়লো, একবার 5% কমলো, তাদের ডিফারেন্সটা কত? ডিফারেন্স হচ্ছে 5 আর 5 এর 10 এর ডিফারেন্স। তাহলে এই 10 এর মান 15 তুমি ডাইরেক্ট বলতে পারতে, ঠিক আছে, এটা করার কোনো দরকার ছিল না। নেক্সট কি বলেছে? বলেছে একটা বর্গক্ষেত্রে একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের পার্থক্য যদি 35 বর্গ সেমি হয়, ক্ষেত্রফলের পার্থক্য যদি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ বর্গক্ষেত্রের বাহুর চেয়ে যথাক্রমে 50% বেশি 10% কম হয়, ঠিক আছে। তুমি ধরে নাও যে বর্গক্ষেত্রটা আছে, বর্গক্ষেত্রটা দৈর্ঘ্য প্রস্থ সমান হয়, তুমি 10 10 করে ধরে নাও, 10 দৈর্ঘ্য 10 প্রস্থ, দৈর্ঘ্য প্রস্থ 10 10 করে, তাহলে ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল 100 সেন্টিমিটার স্কয়ার হবে, হ্যাঁ কি না? এবার কি বলেছে? যদি বর্গক্ষেত্রের বাহু হচ্ছে 50% বেশি, কে? আয়তক্ষেত্রের বাহুটা, আয়তক্ষেত্রের বাহু যদি 50% বেশি হয়, তাহলে 10 এর 50% কত? 5 বেশি বলেছে, তাহলে 10 আর 5 15, তাহলে এর এর বাহু দৈর্ঘ্য কত হচ্ছে? 15 আয়তক্ষেত্রের। আর এর বলছে 10% কম, 10 এর 10% 1 কম হলে 9, প্রস্থ 9, তাহলে 15 আর 9, 15 আর 9 গুণ করলে কত হচ্ছে? 15 9 135, তাহলে 135 সেন্টিমিটার স্কয়ার, হ্যাঁ কি না? 135 সেন্টিমিটার স্কয়ার। তাহলে যদি এটা 135 সেন্টিমিটার স্কয়ার হয়, তাহলে তুমি বলো এদের মধ্যে ডিফারেন্স কত? ডিফারেন্স দেখো 35 এর বেরিয়ে গেল। তাহলে বলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বলছে, তাহলে এই 35 সেন্টিমিটার স্কয়ার মানে 35 ইউনিট, 35 ইউনিট মানে 35 সেন্টিমিটার স্কয়ার। তার মানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত বেরিয়েছিল? 135, তাহলে 35 যদি 35 হয় তাহলে 135 হবে, ঠিক আছে, তাহলে অ্যান্সার হচ্ছে তোমার 135। চলো নেক্সট কি বলেছে? বলছে গত বছর একটি স্কুলে 610 জন ছেলে ছিল, এবছর ছেলের সংখ্যা 20% কমেছে। যদি এই বছর স্কুলে মেয়ের সংখ্যা ছেলের মোট সংখ্যার 175% হয়, তাহলে স্কুলে কতগুলি মেয়ে আছে, ঠিক আছে। কি বলেছে? গড় বছর একটি স্কুলে 610 জন ছেলে ছিল, গত বছর 610 জন ছিল, হ্যাঁ কি না? খুব ভালো কথা, 610 জন ছিল। এবছর ছেলের সংখ্যা 20% কমেছে, তোমরা কি করবে? 610 এর 20% বার করবে। 610 এর 20% কত হচ্ছে? তাহলে হচ্ছে 610 এর 20% হচ্ছে 2 1 কে 2 6 2 12, 132 জন। বলবে 132 জন কমেছে, 132 জন এখান থেকে মাইনাস করবে, দিয়ে যত বেরোবে সেটা। আমি বলবো না, এরকম করে করো না, শোনো কথাটা, তুমি ডাইরেক্ট 80% বার করতে তোমায় কে মানা করছে? যদি 20% কমে তাহলে এখন আছে কতজন? তাহলে এখন আছে 80%, হ্যাঁ কি না? এখন আছে 80%। যদি 80% থাকে 610 এর, তোমার 80% যদি তুমি বার করো তাহলে কত হচ্ছে? 6 6 8 1 8 8 6 48, মানে 488 জন, মানে কত হচ্ছে? 488 জন তোমার হচ্ছে ছেলে আছে, ঠিক আছে। যদি এবছর স্কুলে মেয়ের সংখ্যা তার মোট ছেলের সংখ্যার 175% হয়, তুমি 488 এর 175% বার করো, 175/100, ঠিক আছে। এখান থেকে তোমার কিন্তু মেয়ের সংখ্যা তোমার বেরিয়ে যাবে। তুমি যদি কাটাকাটি করো, দেখো 25 4 100,
7 25 সঙ্গে 175, 4 দিয়ে যদি কাটো এটা যদি 4 দিয়ে কাটো কত হচ্ছে 4 একে 4, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 122 ইন্টু 7, 122 কে যদি 7 দিয়ে গুণ করো পুরোটা করবে, করার দরকার নাই। 7 দুগুণে 14, 4, যার ইউনিট ডিজিট 4 হবে, দেখো এই দুটোকে যদি গুণ করো এর ইউনিট ডিজিটের সাথে এর ইউনিট ডিজিটটা গুণ করো, 7 দুগুণে 14, 4, যা 4 শেষে আছে সেটাই অ্যান্সার, এটা অ্যান্সার। ঠিক আছে, দেখো তুমি এটা তো এইভাবে করলে খুব ভালো কথা, উত্তর বেরিয়ে গেল, কোনো ব্যাপার না। কিন্তু তুমি যদি এটা এক লাইনে করবো বলো, তাহলে কি করে করবে? এক লাইনে যদি করতে হয় দেখো কি করে করবে, দেখো 610 জন ছেলে ছিল, হ্যাঁ কিনা 610 জন ছিল, তার মধ্যে 20% কমে গেছে এবছর, 20% যদি কমে যায় 80% পড়ে রয়েছে, তার যদি 80% বার করো এরকম করে বেরোবে। আর এবারে বলছে এই যে মোট ছেলেটা বেরোলো তার 175% হচ্ছে মেয়ে, তার যদি 175% হয় তাহলে এটার 175% কত, এটাকে যদি 175 বাই 100 করি তাহলে হচ্ছে তোমার দেখো শূন্যর সাথে শূন্য গেল, এই শূন্যর সাথে এই শূন্য গেল, 7 25 সঙ্গে 175, 25 4 এ 100, 4 কে যদি কাটি 4 দুগুণে 8, তাহলে 7 দেখো এবারেও ইউনিট ডিজিটের গুণ করো, দেখো 7 দুগুণে 14, 4, ইউনিট ডিজিট 4 হলো, এই 4 এর সঙ্গে যখন 1 গুণ করবো তারও ইউনিট ডিজিট 4 হবে, যে অ্যান্সারটা হবে তার ইউনিট ডিজিট হবে 4, মিললো। চলো নেক্সট কি বলেছে, বলেছে অর্পিতা 9টা কমলা লেবু 8টা কলা 276 টাকাতে কেনে। যখন একটা কমলা লেবুর দাম 10% কমে যায় এবং কলার দাম একই থাকে তখন 5টা কমলা লেবু এবং 10টা কলার দাম 210 টাকা হয়। তাহলে 3টে কমলা লেবু এবং 4টে কলার প্রকৃত দাম কত? কি বলেছে 9টা কমলা লেবু, 9টা কমলা লেবু আর 8টা কলা, 8টা কলা, ঠিক আছে, দুটো কে কে হয়ে যাচ্ছে, তো এক কাজ করি অরেঞ্জ আর ব্যানানা নিচ্ছি, দেখো 9টা অরেঞ্জ আর 8টা ব্যানানা, ঠিক আছে, এর দাম বলে দিয়েছে তোমার 276 টাকা। খুব ভালো, যখন একটা কমলা লেবুর দাম 10% কমে, যদি একটার 10% কমে তাহলে 5টা কমলা লেবুর দাম কত পার্সেন্ট কমবে, তাহলে 5-এর 10%, 5 ইন্টু 10/100, 5 ইন্টু 10/100 মানে 0.5, তাহলে 0.5 কমবে, তাহলে 5 থেকে যদি 0.5 কমে তাহলে তোমার হচ্ছে 4.5, 4.5, তাহলে 4.5টা অরেঞ্জ প্লাস 4.5টা অরেঞ্জ প্লাস কি হচ্ছে, যদি বলে যে কটা কমলা লেবু 10টা, কলার দাম তো একই আছে, 10টা বানানা একই আছে, এর দাম কত হচ্ছে 210 টাকা, ঠিক আছে 210 টাকা বলেছে। এবার তুমি দেখছো এটা 4.5 আছে, এটা 9 আছে, আমি যদি এটাকে যদি 2 দিয়ে গুণ করে দিই, সবগুলোকে একে যদি 2 দিয়ে গুণ করে দিই, এটাকেও যদি 2 দিয়ে গুণ করে দিই, এটাকে যদি 2 দিয়ে গুণ করে দিই, তাহলে কত হবে, এটাও 9 হয়ে যাবে, কত হবে দেখো এটাও 9 হয়ে যাবে, এটাও 9 হয়ে যাবে, এটা 10 দুগুণে 20 হয়ে যাবে, আর এটা 210 ইন্টু 2 মানে 420, 210 ইন্টু 2 মানে 420, মানে এটাও 9টা অরেঞ্জ হয়ে যাবে আর এটা 20টা বানানো হয়ে যাবে, তাহলে এটা 210 ইন্টু 2 মানে 420 হয়ে যাবে, বুঝতে পারলে? এবার তোমার সিম্পল কাটাকাটি হয়ে যাবে, তুমি যদি দিকটায় মাইনাস করো, প্রতি দিকটা মাইনাস করো, তাহলে কি হচ্ছে এই দুটো কেটে যাবে, আর এটা কত বেরোবে -12টা বানানা এখান থেকে বেরোবে তোমার, যদি এটা বিয়োগ করো 6 আর কয় 10, 4 10, 7 রইলো 1, 7 আর 8 আর কয় 4 12, 4 12 হাতে রইলো 1, 4 কি ভুলভাল করছি, সরি, এটা সমান কি হয়ে যাবে 6 আর কয় 10, 4 10, 7 রইলো 7 আর 8 আর কয় 4 12 হাতে রইলো 1, 2 আর 3, 3 আর 4 1 4, তাহলে বানানার দাম কত হয়ে যাবে -100, মাইনাস কেটে যাবে, তাহলে বানানার দাম হয়ে যাবে 144/12, 144/12 মানে তোমরা সবাই জানো 12 টাকা। তাহলে তুমি এখান থেকে বানানার দাম পেয়ে গেলে, যদি বানানার দাম 12 টাকা হয় তাহলে 8টা বানানার দাম কত, 8 12 96 টাকা, হ্যাঁ কি না? যদি 8টা বানানার দাম 96 টাকা হয় তাহলে 9টা অরেঞ্জের দাম কত, 9টা অরেঞ্জের দাম কত, এখান থেকে 276 থেকে যদি 96 বাদ দাও মানে হচ্ছে তোমার 180 টাকা, 180 টাকা, তাহলে 9টা অরেঞ্জের দাম যদি 180 টাকা হয় তাহলে একটার দাম কত বাই 9 মানে 20 টাকা, 20 টাকা যদি হয়, এবারে 3টে কমলা লেবু এবং 4টে কলা, 3টে কমলা লেবু 3টে 3 20 60 টাকা, আর 4টে কলা 4 12 48 টাকা, 60 টাকা আর 48 টাকা হচ্ছে তোমার 60 টাকা আর 48 টাকা হচ্ছে তোমার 108 টাকা, ঠিক আছে? তোমরা এই অঙ্কগুলো এভাবেই করেছো, প্রতিটা ক্লাসে এভাবে করছো, সব জায়গায় এভাবে করেছো, কিন্তু দেখো আমি এবার দেখো যে বাইপাস ট্রিক্স, এই অঙ্কটা বাইপাস কিভাবে তুমি করতে পারবে অঙ্কটাকে, মানে পুরো অঙ্কটা না করে একদম বাইপাসে ডাইরেক্ট অ্যান্সার কি করে যাবে। দেখো এই অঙ্কটা তোমরা আগে কোথাও করেছো বলে আমার তো জানা নাই, যদি করে থাকো অবশ্যই জানাবে, যদি না করে থাকো ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করবে। দেখো আমি অঙ্কটা কি করে ভাববো, দেখো প্রথমে 9টা কমলা লেবু ছিল আর 8টা কলা ছিল, তার দাম ছিল 276 টাকা, ঠিক আছে? এখন কত শেষে জিজ্ঞেস করেছে, প্রকৃত দাম জিজ্ঞেস করেছে, এবারে 3টে কমলা লেবু বলেছে, কটা বলেছে 3টে কমলা লেবু বলেছে আর তোমার 4টে কলা বলেছে, হ্যাঁ কি না? তুমি যদি একটু জিনিস ভালো করে লক্ষ্য করো, দেখো 9টা থেকে 3টে হয়েছে মানে 1/3 ভাগ হয়েছে এটা, হ্যাঁ কি না কমলা লেবুটা, আর কলাটা গেছে 8টা থেকে 4টে হয়েছে মানে 1/2 ভাগ হয়েছে, মানে হাফ হয়েছে, হাফ হয়েছে, এটা 1/3 হয়েছে, এটা হাফ হয়েছে। তুমি একটা কথা বলো, এটা 1/3 এটা হাফ, আমি যদি এটার একটা মাঝামাঝি কিছু একটা ধরে নিই তাহলে ওভারঅলটা বুঝতে পেরে যাবো, একটা 1/3 হয়েছে, একটা হাফ হয়েছে, তাহলে মাঝামাঝি ধরে নিই, তাহলে আমি ধরে নিচ্ছি ওভারঅল 1/2.5 কমেছে, বলতে পারি ওভারঅল বলতে পারি
কমেছে, তাহলে দামটাও 1/2.5 কমবে। তাহলে 200 টাকা যদি 1.25 করো, সরি 1/2.5 করো, তাহলে এটা 10টা দিকে উঠে যাবে। 5 দিয়ে যদি কাটি, 5 5 25, 5 2 10, এই 5 দিয়ে যদি এটাকে কাটি, তাহলে দেখো 5 5 25 আবার 26 হচ্ছে, 5 5 25 মানে প্রায় 55 সামথিং হবে। 55 কে যদি 2 দিয়ে গুণ করো তাহলে কত আসছে, এটা প্রায় হবে 55 কে যদি 2 দিয়ে গুণ করো, 55 দুগুণে 110, 110 এর কাছাকাছি কি আছে গো, সব থেকে কাছে 100। আচ্ছা তুমি বলো এই অঙ্কটা তোমরা এইভাবে আগে কোনোদিন ভেবেছিলে নাকি, বা এই অঙ্কটা আগে এইভাবে কেউ করাইছে নাকি? ঠিক আছে, তোমরা কিন্তু কমেন্টে এই অঙ্কটার জন্য অবশ্যই জানাবে। চলো নেক্সট কি বলেছে, পি এবং কিউ এর বেতন মোট পরিমাণ 2000 টাকা। পি এর বেতনের 95% ব্যয়, কিউ এর বেতনের 85% ব্যয় করে। যদি তাদের সঞ্চয় এখন সমান হয়, তাহলে পি এর বেতন কত? বাহ, খুব ভালো অঙ্ক, এসআই আসা অঙ্ক তো ভালো তো হবেই। দেখো পি আর কিউ এর বেতনের মোট পরিমাণ বলতে 2000 টাকা। তাহলে তুমি জানো না যে পি এর কত কিউ এর কত, এখানে তোমাকে পি এরটা বার করতে বলেছে। কি বলেছে, পি তার বেতনের যদি 95% ব্যয় করে, পি যদি তার 95% ব্যয়ই করে দেয়, তাহলে সঞ্চয় কত করছে গো, সঞ্চয় করছে 5%। সেভিংস কত করছে, সেভিংস করছে 5%। ঠিক আছে, কিউ যদি তার 85% ব্যয় করে দেয়, তাহলে কিউ সেভ করছে কত, 15%। আর তোমাকে বলে দিয়েছে পি আর কিউ এই দুটো সমান, বলে দিয়েছে না সঞ্চয় সমান, তাহলে পি এর 5% আর কিউ এর 15% সমান। তাহলে এদের যদি রেশিও নাও তাহলে 1:3, 1:3, মানে পি বাই কিউ সমান হচ্ছে 5/15। 5/15 মানে হচ্ছে 1/3, 1/3 মানে 3p সমান কিউ। বুঝতে পারলে, 3p সমান কিউ মানে কি হচ্ছে, মানে হচ্ছে কিউর বেতন যা যদি 1 টাকা হয়, পি এর বেতন 3 টাকা, হ্যাঁ কি না? এবার পি এর বেতন জিজ্ঞেস করছে, তাহলে 2000 কে যদি আমি 3 আর 1 এর অনুপাতে ভাঙি, 2000 কে যদি 3 আর 1 এর অনুপাতে, তাহলে পি পাবে 3 টাকা, আর মোট টাকা আছে 3/1 মানে 4 টাকা, 4 দিয়ে যদি টাকা পাবে 500, তা 5 3 1500, 1500 টাকা হচ্ছে তোমার পি পাচ্ছে। ঠিক আছে, খুব ইজি, এখানে বাইপাস লাগানোর কোনো দরকার নাই। নেক্সট, ওয়াই এর এক্স এর আয় ওয়াই এর আয়ের চেয়ে 60% বেশি, এবং ওয়াই এর আয় জেড এর আয়ের চেয়ে 40% বেশি। এক্স এর আয় জেড এর আয়ের চেয়ে কত শতাংশ বেশি? দেখো বাইপাস তখনই লাগাবো যখন অঙ্কটা টাফ হবে, যখন অঙ্কটা টাফ হবে। এমন না যে সহজ জিনিসে বাইপাস লাগে সেই জিনিসটাকে কঠিন করে দেবো, তাহলে তো আমাকে শেষে গিয়ে বেনিফিট, আমার এক্সামের খাতায় গিয়ে আমাকে কম সময় করতে হবে, যেটা অলরেডি কম সময় হচ্ছে নর্মাল পদ্ধতিতে, সেটাকে আমি বাইপাস কেন লাগাবো, তাই না? দেখো এক্স এর আয় ওয়াই এর আয়ের চেয়ে 60% বেশি, জেড এ ওয়াই এর আয় জেড এর আয়ের চেয়ে 40% বেশি। এইভাবে আমরা সবসময় অঙ্কগুলো কিভাবে করি, আমরা রেশিও ধরে করি, তোমাদেরকে সবাই এই অঙ্কটাই শেখাইছে। দেখো 60% মানে কত, 60% মানে হচ্ছে 6/10, 6/10 মানে হচ্ছে তোমার 3/5, 3/5 মানে যদি এক্স এর আয় আর ওয়াই এর আয়ের রেশিও তুমি বার করো, আর জেড এর আয়ের রেশিও যদি বার করো, তাহলে তুমি বলবে যে এক্স এর আয় ওয়াই এর চেয়ে 60% বেশি, মানে ওয়াই এর আয় যদি 5 টাকা হয়, তাহলে এক্স এর কত হবে, 5 আর 3 8 টাকা। বুঝতে পারলে, ওয়াই এর আয় যদি 5 টাকা হয়, এক্স এর আয় 5 আর 3 8 টাকা, খুব ভালো কথা। তারপর কি বলেছে, ওয়াই এর আয় জেড এর আয় চেয়ে 40% বেশি। 40% মানে কত, 40% মানে 4/10, 4/10 মানে 2/5, হ্যাঁ কি না? তাহলে যদি জেড এর আয় 5 টাকা হয়, তাহলে ওয়াই এর আয় 40% বেশি, মানে 5 + 2 7 টাকা। এই দুটো যদি রেশিও বার করো, তোমরা কি করে বার করো, দেখো এখানে তোমাকে হচ্ছে তোমার 5 আর 7 টাকে তোমার মিডিলটাকে সমান করতে হবে, তাহলে একে 7 দিয়ে গুণ করবো, একে 5 দিয়ে গুণ করবো, একে যদি 5 দিয়ে গুণ করি একেও 5 দিয়ে গুণ করবো, একে যদি 7 দিয়ে গুণ করি একেও 7 দিয়ে গুণ করবো, মানে 7 8 56 তোমার হচ্ছে তোমার 5 5 25, 56 মাঝেটা বার করার দরকার, এটা 35 হবে। আর তোমাকে বলেছে এক্স এর আয় জেড এর আয়ের চেয়ে কত বেশি, এক্স এর আয় জেড এর আয়ের চেয়ে বেশি, অবশ্যই বেশি। ক টাকা বেশি, যদি এটা বিয়োগ করো তাহলে 1 টাকা, আর হচ্ছে তোমার 2 আর 5 3 5 31 টাকা বেশি, হ্যাঁ কি না? 31 টাকা বেশি। কত জেড এর আয়ের চেয়ে, জেড এর আয় ক টাকা, 25 টাকা, 25 টাকা, তাহলে কত বেশি, তাহলে 31 টাকা বেশি 25 টাকায়, তাহলে 100 টাকায় কত, ইন্টু 100, ইন্টু যদি 100 করো, তাহলে এটা তুমি কাটাকাটি করলে সিম্পল বেরোবে, 5 4 25 4 100, 4 কে যদি 4 একে 4, 4 3 12, মানে তোমার 124%। খুব ভালো কথা, অনেক ইজি প্রসেস, সবাই করো। কিন্তু এবার আমারটা দেখো, আমারটা পরে দেখাবো। চলো আর একটা ভাবে অঙ্কটাকে করে দেখাই, বুঝতে পারলে? এবার বলছে 60% বেশি, আর এখানে বলে যে 40% বেশি। তুমি একটা কথা বলো, তুমি যদি জেড এর আয়টা 100 টাকা ধরে নাও, জেড এর আয়টা যদি তুমি 100 টাকা ধরে নাও, তাহলে ওয়াই এর আয়টা কত হবে, 40% বেশি মানে 140 টাকা।
হ্যাঁ কি না, 140 টাকা। এবারে এক্স এর আয়টা কি হবে, এক্স এর আয়টা কি হবে, এক্স এর আয়টা আরো 60% বেশি, তাহলে 140 টাকা যদি 60% বার করো তাহলে 6 14 84, মানে আরো 84 টাকা বেশি। 140 টাকার সঙ্গে যদি 84 টাকা অ্যাড করো তাহলে হচ্ছে তোমার 4 8 4 12 2 হাতে রইল 1 2 224 টাকা। তাহলে এক্স এর আয় কত টাকা, 224 টাকা। তাহলে কত টাকা বেশি, 224 যদি থেকে 100 যদি বাদ দাও তাহলে 124 টাকা বেশি। 124 টাকা বেশি কত টাকায়, 100 টাকায়। 100 টাকায় যে টাকা বেশি হয় সেটাই তার পার্সেন্টেজ হয়। হয়ে গেল। নেক্সট নেক্সট প্রসেস, নট দ্য নেক্সট ম্যাথ। দেখো তুমি আর একটা কথা বলো, যদি জেড হয়, জেড থেকে তোমার বেড়ে বেড়ে যাচ্ছে, জেড থেকে ওয়াই বাড়ছে, ওয়াই থেকে এক্স বাড়ছে, তাহলে যখন 40% বাড়ছে 60% বাড়ছে, তখন আমি যদি এটা সাকসেসিভ লাগিয়ে দিই, এটা কি কোনোদিন করা সম্ভব সাকসেসিভের মাধ্যমে? ভেবে দেখেছো কোনোদিন করা সম্ভব? করা সম্ভব। দেখো দুবার পর পর বাড়ছে, একবার 40% বাড়ছে, একবার 60% বাড়ছে। যদি 40% একবার বাড়ে, প্রথমবারে 40% বাড়লো, তারপরে আবার 60% বাড়লো, যদি এর সাকসেসিভের ফর্মুলা লাগে, সাকসেসিভ ফর্মুলা জানো, একবার যদি এক্স বাড়ে একবার যদি ওয়াই বাড়ে, ফর্মুলা এক্স প্লাস ওয়াই প্লাস এক্স বাই এক্স ওয়াই ডিভাইডেড বাই 100, সেই সেম ফর্মুলা লাগাও, প্লাস 40 প্লাস 60 প্লাস 40 ইন্টু 60 বাই 100। হ্যাঁ কি না, দেখো শূন্য সঙ্গে শূন্য গেল, শূন্য সাথে শূন্য গেল, 4 4 4 6 24, 24 আর এদিকে হচ্ছে তোমার 100, 100 প্লাস 24 মানে 124% ডাইরেক্ট বেরিয়ে গেল তোমার অ্যান্সার। তুমি বলছে দাদা এতগুলো তো প্রসেস দেখালে, বাইপাস কোনটা এগুলোর মধ্যে, সহজ কোনটা সব থেকে? একটাও নয়। আমার অ্যান্সারটা শোনো, একটাও নয়। আমি যেটা দেখাচ্ছি এরপরে সেটা হচ্ছে বাইপাস। দেখো তো তোমরা এই অঙ্কটা কোনোদিন এভাবে হয়েছে নাকি? দেখো ভালো করে শোনো। দেখো তুমি যদি বলো যে জেড এর আয় যা ছিল ওয়াই এর আয় তার থেকে 40% বেশি, মানে যদি জেড এর আয় 100% ছিল, ওয়াই এর আয় 140% হয়ে যাবে, মানে 100 থেকে বের 140 হবে। 140% মানে কত, 140 বাই 100, 140 বাই 100 মানে হচ্ছে 1.4, শূন্য সাথে শূন্য কেটে যাবে 1.4। হ্যাঁ কি না, খুব ভালো কথা। আর তারপরে ওয়াই আবার 60%, ওয়াই এক্স এর মান আরো 60% বেশি, 60% মানে কত, 160%। যদি 60% বেশি হয় তাহলে 100 প্লাস 60 160, আর 160% মানে কত, 160 বাই 100, 160 বাই 100 মানে কত, 1.6। তাহলে এই 1.4 থেকে হলো 1.6, এক প্রথমে 1 1, তার থেকে 1.4, তারপরে 1.6, তাহলে হচ্ছে কত, 1 থেকে কত হলো, 1 থেকে বেড়ে হলো 1.4 ইন্টু 1.6। এবার 1.4 1.6 কে যদি গুণ করো, তুমি কি করে গুণ করবে? বলছে এটা তো অঙ্কটা অনেক, এই অঙ্ক গুণটা করা তো অনেক টাফ। দেখো এই গুণগুলো আমরা অনেক ভাবে করতে পারি। তোমাকে এখানে সব থেকে ইজি হবে, দেখো 16 স্কোয়ার করে নাও। 16 স্কোয়ার করলে কত, 16 16 256, তোমরা সবাই জানো। আর 14 16 থেকে কত কম, 2 কম, মানে আরো 16 ইন্টু 2 কত কমবে, 16 দুগুণে 32 কমবে। এখান থেকে যদি তুমি 32 বিয়োগ করো তাহলে হচ্ছে তোমার 4 3 আর 5, 2 আর 6 4 6, 3 আর 2 5 আর 2 224, মানে 2.24। তাহলে 1 ছিল জেড এর মান, তুমি এখান থেকে বেরে 1 মানে 1.00, এখান থেকে বেরে 2.24 হয়েছে। তাহলে কতটা বাড়লো টোটাল, যদি এটা বিয়োগ করো তাহলে 1.24, 1.24 মানে 124%। বুঝলে, এটা হচ্ছে বাইপাস, এটা হচ্ছে দা বাইপাস স্কিম। চলো নেক্সট কি বলেছে, এক ব্যক্তি তার মাসিক আয়ের 30% সাশ্রয় করে, খুব ভালো কথা। যদি তার মাসিক আয় 20% বৃদ্ধি পায় তাহলে সে আগের সাশ্রয়ের চেয়ে 20% বেশি সাশ্রয় করে। দেখো যদি তার মাসিক আয় 30% সাশ্রয় করে, মানে যদি 100 টাকা মাইনে হতো তার মধ্যে সে 30 টাকা সঞ্চয় করতো, 30 টাকা সঞ্চয় করতো আর খরচ করতো 70 টাকা। ঠিক আছে, এবার বলছে তার মাসিক আয় 20% বৃদ্ধি পায়, 20% মানে 120 টাকা বেড়ে হয়েছে 120 টাকা, তাহলে সে আগের সাশ্রয়ের চেয়ে 20% বেশি সাশ্রয় করে। তাহলে আগে যদি 30 টাকা সাশ্রয় করতো, এখন যদি আরো 20% বাড়ায়, মানে 3 দুগুণে 6 টাকা আরো বাড়াবে, আরো 6 টাকা বাড়াবে, মানে এখন তোমার সঞ্চয় হবে 36 টাকা। তাহলে ব্যয়ের শতকরা বৃদ্ধি কত, তাহলে এখন ব্যয় কত হবে, যদি 120 টাকা কামায়, যদি 36 টাকা ব্যয় করে, তাহলে সরি 36 টাকা যদি সঞ্চয় করে তাহলে ব্যয় ক টাকা করবে? এখান থেকে সিম্পল বিয়োগ করে দাও, 6 আর কয় 10, 4 এ 10, 7 এর 1, 3 এ 4, 4 কয় 12, 8 এ 12, 84 টাকা। মানে ব্যয় ক টাকা বাড়লো, 14 টাকা বাড়লো। 14 টাকা ক টাকায় বাড়লো, 70 টাকায় বাড়লো। 14 টাকা যদি 70 টাকায় বাড়ে, কারণ আগে 70 টাকা ছিল, তো 14 টাকা বেড়েছে 70 টাকায়, তাহলে 100 টাকায় কটা ইন্টু 100, তাহলে 14 কে যদি 70 থেকে 5 14 70, 5 20 100, মানে 20%। তুমি বললে বাবা এত ইজি অঙ্ক, এসআই আমি একদম ফুটিয়ে দিয়ে এসেছি। ভাই তুমি বোকা বোকা সেজে এসছো, বোকা এক্সামে গিয়ে বোকা সেজে এসছো কেন? তার কারণটা শোনো। তুমি এখানে অঙ্কটা ভালো করে পড়েছো? আমার মনে হচ্ছে না পড়েছো। যদি পড়তে তাহলে অঙ্কটা এতটা করতে না। 30% সাশ্রয় করছে, খুব ভালো কথা, বলি মারো। দেখো যদি আয় 20% বৃদ্ধি পায়, আয় মানে কত, ইনকাম মানে কি গো, ইনকাম তুমি যেটা করবে তার কিছু অংশ সেভিংস করবে, বাকিটা খরচা করবে। সেভিংস প্লাস এক্সপেন্ডিচার, মানে তুমি কিছু টাকা সঞ্চয় করবে, বাকি টাকাটা খরচা করবে, সিম্পল কথা। যদি তোমার মাসিক আয় 20% বৃদ্ধি পায়, মানে পুরো আয়টা যদি 20% বৃদ্ধি পাচ্ছে, আর যদি সাশ্রয় 20% বৃদ্ধি পায়, সাশ্রয় যদি 20% বৃদ্ধি পায়, তাহলে তোমাকে যদি ইনকামটা এটার ব্যালেন্স করতে হয়, তাহলে এক্সপেন্ডিচারটা 20% বাড়াতে হবে, তবেই না ওভারঅল গিয়ে। দেখো যদি সেভিংস 20% বাড়ে, এক্সপেন্ডিচার 20% বাড়ে, তবেই তো ওভারঅল গিয়ে ইনকামটা 20% বাড়বে। হ্যাঁ কি না? তাহলে তুমি ডাইরেক্ট বলতে পারতে এখান থেকে তোমার সেভিংস এর ব্যয়ের শতকরা বৃদ্ধি তোমার 20% হবে। অঙ্কটা করার দরকারই ছিল না, ওই জন্য আমি বললি অঙ্কটা আগে ভালো করে পড়ো, ঠিক আছে, তারপরে নেক্সট অঙ্কতে যাও।
কি বলছে, স্বর্ণার ব্যয় তার আয়ের তুলনায় 125% বেশি। যদি তার ব্যয় 6% কমে এবং সঞ্চয় 26.5% বাড়ে, তাহলে তার আয় কত শতাংশ বৃদ্ধি পাবে? দেখো 125% বেশি মানে একজনের যদি 100 টাকা হয় তাহলে অন্যজনের হবে 225 টাকা, কারণ 125% বেশি বলেছে, তাহলে 225 টাকা। এই যে তুমি সিম্পল রেশিও নেই, তাহলে তুমি দেখো 25 দিয়ে 25 নামবে 225, 25 4 100, মানে 9:4, 9:4, মানে তার ব্যয় আর সঞ্চয়ের অনুপাত কি হলো 9:4। মানে তার ব্যয় যদি 9 টাকা হয় তাহলে তো সঞ্চয় হবে 4 টাকা, কারণ সঞ্চয়ের তুলনায় 125% বেশি বলেছে। তাহলে টোটাল তার 9 টাকা আর 4 টাকা। এবারে তোমার টোটাল হচ্ছে তোমার 13 টাকা হচ্ছে তোমার ইনকাম। 13 টাকা যদি ইনকাম হয়, তোমার এখানে ব্যয় 6% কমেছে, সঞ্চয় 26.5% বেড়েছে। দেখো 9 আর 4 নিয়ে ক্যালকুলেশন করা কষ্ট, তাই তুমি ধরে নাও যে ব্যয় 900 টাকা আর সঞ্চয় 400 টাকা। ব্যয় 900 টাকা, সঞ্চয় 400 টাকা, তাহলে ইনকাম কত টাকা? ইনকাম 1300 টাকা। এবারে বলেছে তার ব্যয় 6% কমে। তার ব্যয় 900 টাকা, যদি 6% কমে তাহলে কমবে ক টাকা? 54 টাকা, কারণ 6 9 54, তাহলে 54 টাকা কমলে এখন হবে ক টাকা? যদি এটা 54 বাদ দাও, 4 আর কয় 10, 6 10, 7 হলো 1, 5 আর 6, 6 আর কয় 10, 4 10, 7 হলো 1, 1 আর কয় 9, 8 9, 846 টাকা। আর এই যে সঞ্চয় 400 টাকা, এটা যদি 26.5% বাড়ে তাহলে বাড়বে কত? 4 × 400 × 26.5/100। আর এই দশমিকটা যদি তুলে নাও তাহলে এখানে 10, তাহলে এটা তুমি কাটাকাটি করো, দেখো 0 সাথে 0 কেটে গেল, দুটো 0। আর যদি এটা কাটা গেল 2 2 4, 2 5 10, আর এটা যদি কাটো 5 5 25, 5 3 15, মানে 3 2 6, 5 2 10, 106 টাকা। মানে তোমার এখানে 54 টাকা ব্যয় কমছে আর 106 টাকা বাড়ছে। তাহলে এখন সঞ্চয় কত হচ্ছে? 400 প্লাস 106 মানে 506। তাহলে আগে ছিল 1300 টাকা ইনকাম, এখন ইনকাম কত হলো? 846 প্লাস 506। এই দুটো তুমি যোগ করো, তাহলে কত টাকা হচ্ছে? দেখো 6 6 12 2, হাতে রইলো 1, 4 আগে 5 আর 8 বাজে 13, 1352 টাকা। তাহলে আগে ইনকাম করতে 1300 টাকা, এখন হচ্ছে 1352 টাকা। তাহলে ক টাকা বেড়েছে ইনকাম, মানে আয় ক টাকা বেড়েছে? 52 টাকা বেড়েছে। 52 টাকা ক টাকায় বেড়েছে? 1300 টাকায় বেড়েছে। তাহলে 100 টাকায় কত? ইনটু 100। তাহলে এটা তুমি কাটাকাটি করো, 100 100 কেটে গেল, 4 3 52, মানে তোমার ইনকাম বেড়েছে কত পার্সেন্ট? 4%। বলে বাবা এত কঠিন অঙ্কটা আমরা এক্সামে, এসআই এক্সামে গিয়ে এত সহজভাবে করে আসলাম, কি ভালো কথা। কিচ্ছু করোনি, তোমরা শুধু টাইম নষ্ট করছো, আর এক্সামিনার তোমাদেরকে বোকা বানিয়েছে। দেখো অঙ্কটা বাইপাসের মাধ্যমে কিভাবে অনেক সহজে করা যাবে সেটা দেখো। দেখো তুমি তো বুঝতে পারলে ব্যয় আর সঞ্চয় রেশিওটা তুমি বুঝতেই পেরে গেছো। সঞ্চয় 4 টাকা হলে ব্যয় 9 টাকা হবে, খুব ভালো কথা। এবারে বলছে যদি ব্যয় 6% কমে, তাহলে ওভারঅল কত কমছে ব্যয়ের জন্য? 9 × -6, ঠিক আছে, প্লাস যদি সঞ্চয় যদি 26.5% বাড়ে, সঞ্চয় ছিল 4, তাহলে 4 যদি 26.5 বাড়ে তাহলে 26.5 দিয়ে যদি গুণ করি, আর তাহলে এবারে বলছে তাহলে আয় বৃদ্ধি পেয়ে যাবো আমি এখান থেকে। আয় বৃদ্ধি কি করে করবো? এটা ডাইরেক্ট যদি 9 কে 6 দিয়ে -6 দিয়ে গুণ করে, 4 কে এটা দিয়ে গুণ করি, আর যদি টোটালটা থাকে, টোটালটা আয় প্লাস ব্যয় মিলে কত? ব্যয় আর সঞ্চয় মিলে কত? 9 আর 4 13, 13 দিয়ে ভাগ করি, তাহলে আমি আয় পার্সেন্ট পেয়ে যাবো। দেখো 9 6 54, -54, আর এদিকে হচ্ছে তোমার 4 একে 26.5 দিয়ে যদি গুণ করি, দেখো 4 5 20, 0 হাতে রইলো 2, আর 4 6 24, আর 26 6 হাতে রইলো 2, 4 2 8 10, 106 দশমিক। এই দশমিকের জন্য একটা 0 0 0 কেটে যাবে, মানে 54 প্লাস 106 ডিভাইডেড বাই 13। এখানে যদি করো তুমি তাহলে হচ্ছে তোমার 54, 4 আর কয় 6, 2 6, 5 আর কয় 5, 52/13, 52/13 মানে 4%। তোমার ডাইরেক্ট বেরিয়ে গেল। তোমার ওভাবে 400 ধরো, 900 ধরো, 400 ধরো, তারপরে আবার ক্যালকুলেট করো, অনেক লেন্দি প্রসেস করে কোনো লাভ নাই। ঠিক আছে, অঙ্ককে সহজ করার চেষ্টা করো, বাইপাস লাগানোর চেষ্টা করো। ফাইনালি আজকে পার্সেন্টেজ শেষ হলো। তো পার্সেন্টেজের 3টে ক্লাস তোমরা এক্সাম দিতে যাওয়ার আগে অবশ্যই দেখে যাও, তোমাদের খুব হেল্প হবে। আর যারা যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, কারণ এরপরে আরো টপিক আসতে চলেছে, ট্রেন্ডিং টপিক, যেগুলো ওয়েস্ট বেঙ্গল পুলিশে বারবার আসে। তো তোমরা চ্যানেলটাকে নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। কানেক্টেড থেকো, পাশে থেকো, টিউন থেকো। থ্যাংক ইউ।